ছোটোবেলায় বাংলা রচনা খাতায় প্রিয় ঋতু শীতকাল লিখতে লিখতে সেই ছোটো থেকে শীতকালকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। শীতকালের আবহাওয়া, ফুল, ফল, সবজি সবটাই আমার ভীষণ পছন্দের। বিশেষ করে শীতকালের পিকনিক, সেটা তো বাদ দিলে হবেই না। বান্ধবরা মিলে মাঠের মাঝখানে হই হই করে আনন্দ করা, গান করা, রান্না করা, নাচ করে একসাথে খাওয়া দাওয়া। আমরা আবার তখন বলতাম এটাকে চড়ুইবাতি। যতই ঠান্ডা পড়ুক না কেন, শীতকালে স্টাইল করে মেকআপ করে বিয়েবাড়ি যেতে ও খেতে আমার তো দারুণ লাগে। আর যেটা সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো শীতকালে কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে। কিন্তু সব ভালোর একটা খারাপ দিকও আছে। তো এখানে আমি গাছগুলোতে জল স্প্রে করছিলাম, নিচে রয়েছে মিঠু। মিঠুর গায়ে জল পড়তে মিঠু কিন্তু ডাক দেওয়া শুরু করেছে, ভেবেছে বৃষ্টি পড়ছে। তো যেটা বলছিলাম, সব ভালোর কিন্তু মন্দও থাকে। শীত যেমন আমার ভীষণ ভালো লাগে, এই শীতকালে ভীষণ কষ্টও পাই। প্রত্যেকবার শীত আসা এবং শীত যাওয়াতে আমি একদম অসুস্থ হয়ে পড়ি। ওয়েদারটা চেঞ্জ হয়, ব্যাস সর্দি, কাশি, জ্বর। সেটা আমার নয়, সেটা ঘরে ঘরে প্রায় সবারই হয়ে থাকে। ছোটোবেলায় তো সাংঘাতিক টনসিলের প্রবলেম ছিল আমার। সেই টনসিল ফুলে গিয়ে জোড়া লেগে যেত, জলটা অবধি খেতে পারতাম না। দীর্ঘদিন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে এখন ভালো আছি। আমার মেয়েটা হচ্ছে ঠিক আমার মতো, রূপে গুণে কি বলবো, কোনো জিনিসে আমার থেকে আলাদা নয়, সব জিনিসে আমার কার্বন কপি। আজ 4-5 দিন হয়েছে মা মেয়ের ভীষণ সর্দি কাশি, উৎসাহ তো 2-3 দিন ধরে ভীষণ জ্বর। জ্বরে অবশ্য আমি কাবু হইনি, কারণ আমি আগে থেকে প্যারাসিটামল খেয়ে নিয়েছি। কারণ ভেলোর থেকে সার্জারি হওয়ার পর আমাকে বলেই দিয়েছিল যেন ভাইরাল ফিভার না হয়, সাবধানে থাকি, তার জন্য। তো উৎসাহ একদম জ্বরে কাবু হয়ে গেছে। যখনই জ্বর আসছে প্রায় 102-3 হয়ে যাচ্ছে। সকালে চা, ব্রেকফাস্টে বাটার টোস্ট আর অমলেট বানিয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর দিতে চলে এসেছি। তো ঠাকুরটা না দেওয়া অবধি আমার তো ভীষণ অস্থির লাগে। এতদিন উৎসাহে দিয়েছে, এই কয়েকদিন হলো ঠাকুরটা আমি দিচ্ছি। শরীরটা এতটাই খারাপ, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আমি একবার মেয়ের দিকে তাকাচ্ছি, মেয়ে একবার আমার দিকে তাকাচ্ছে। বুঝতেই পারছি না কি করব। কিন্তু কি করব, আমি যেহেতু মা, আমাকে তো উঠে করতেই হবে, আমার মেয়ে তো কিছুই পারে না। তো একটু যাও করে ঠাকুর দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম। রান্না একটা পাতলা মুসুর ডাল, ঢেঁড়স আলুর তরকারি, এদিকে কুমড়ো আলু ভাতে দিয়েছি আমি আমার জন্য, একটু মেখে খাবো। পড়তে পড়তে উৎসার ভীষণ জ্বর এসেছে, প্রায় 102-এর ওপর জ্বর। ভীষণ কান্নাকাটি করছিল, ওর খুব দাঁত পেন হচ্ছে, চোখ যন্ত্রণা হচ্ছে। তো প্যারাসিটামল দিতে শুয়ে পড়েছে। আর এই জামা কাপড় আজকে 3-4 দিন ধরে কেচে এইভাবে পড়ে আছে। ভাঁজ আমি আর করতে পারছি না। সে মাথা নিচু করলে যেন মনে হচ্ছে মানে মাথার উপর ইট চাপিয়ে দেওয়া হয়েছে। কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন শুয়ে থাকি। মানে এত কষ্ট হচ্ছে, নাক জ্বালা করছে, গলা বসে যাচ্ছে। কাশিটা অবশ্য কম হচ্ছে, কাশি বেশি হলে তা দেখতে হতো না, কারণ সেলাইগুলো পেন হতে শুরু হতো। গৌতম অবশ্য বলেছিল রান্না করতে না, খাবার অর্ডার করে খেয়ে নিতে। কিন্তু এই কেনা খাবার আমার মানে এখন ডায়েটে ভীষণ প্রবলেম হয়। যখনই একটু কেনা খাবার খেয়ে নিচ্ছি সেটা ডাইজেস্ট করতে পারছি না, বরঞ্চ বেশি অসুস্থ হয়ে পড়ছি। আর একই মেডিসিন খাচ্ছি ঠান্ডার জন্যে, তার জন্যে একটু ঘরেই বানিয়ে নিলাম। তো এবার 2 পিস মাছ একটু ভেজে নিচ্ছি আমার আর উৎসার জন্যে। মাছগুলোও কবে থেকে পড়ে আছে, রান্না করব, শরীর ভালো থাকছে না, রান্না কি করব। উৎসাকে পাতলা ডাল দিয়ে ভাতটা মেখে দিলাম, দিয়ে একটা মাছ ভাজা আর এই ঢেঁড়সের তরকারি দিলাম। তো উৎসা বললো একটা পাঁপড় পুড়িয়ে দাও, মুখে কিছু ভালো লাগছে না। কনস্ট্যান্ট যেহেতু প্যারাসিটামল খাচ্ছে, তো এই একটা পাঁপড় পুড়িয়ে দিলাম। আর এই খাবারটা আমি নিয়ে নিয়েছি, একই খাবার, শুধু কুমড়ো আলু মাখাটা আমি নিয়েছি। উৎসা খায় না, তাই উৎসাকে দিয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই কালী পুজো থেকে আমার ঘরে লাইট লাগানো রয়েছে, লাইটগুলো আর খোলা হচ্ছে না। গৌতমবাবুর টাইম নেই, আর এখন আমি এসব করতেও পারি না, এইসব কাজ আগে আমিই করতাম। তো লাইটগুলো লাগানো আছে, সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিন জ্বালিয়ে দিই। গৌতমবাবু অফিস থেকে চলে এসেছে, বসিয়ে দিয়েছি চা। দুপুরবেলা ভাত ঘুম দেওয়ার পর আমি আর উৎসাহ অনেকটাই ভালো আছি, একটু ভালো লাগছে, যেহেতু মেডিসিন খেয়েছি, একটু ভালো মতো ঘুমিয়েছি। তাই সারাদিন পর বেচারা উঠে পড়তে বসেছে, সারাদিন ঘুমিয়ে সময় কাটিয়েছে। পড়বে পড়বে করে বইটা কাছে নিচ্ছে, তারপর কান ব্যথা, গলা ব্যথা, দাঁত ব্যথা, তারপর জ্বর, প্যারাসিটামল খেয়ে ব্যাস অক্কাকাত। এখন সন্ধ্যাবেলায় উঠে পড়তে বসেছে। কি রে ওই শিয়াল পণ্ডিত, ভাল লাগে না? চায়ের নেশা কখনোই আমার ছিল না, উৎসার একটু ছিল, কিন্তু এই কয়েকদিনে
চা আর কাড়া খেয়ে খেয়ে আমার চায়ের নেশা এত বেড়ে গেছে বলার মতো না। মা আবার বাসক পাতা, তুলসী পাতা পাঠিয়েছে, সেইগুলো কাড়া বানিয়ে বানিয়ে আমি আর উৎসাহ খাচ্ছি। চা খেয়ে আমি আর গৌতমবাবু একটু বেরিয়েছিলাম, একটা গিফট কিনতে গেছিলাম। রাতে একটা জায়গা যাওয়ার আছে, আমি আর উৎসাহ যাব। তো উৎসাহ দুপুরবেলাও জ্বর এসেছে, যদি শরীরটা ঠিক থাকে তাহলে যাবে, কারণ বিশেষ করে উৎসাহকেই ইনভাইট করেছে। তো উৎসাহকে না নিয়ে আমি যেতে পারবো না। আমি ওরা মা মেয়ে যাবো। আমারও ঠান্ডা লেগে গলা টলা ধরে একাকার অবস্থা। শুধু জ্বরটা এখনো অবধি সেভাবে আমাকে কাবু করতে পারেনি, উৎসাহ একেবারে কাবু হয়ে গেছে। বলতে পারি 9:45, আমি আর উৎসাহ রেডি হয়ে বেরিয়ে পড়ছি। উৎসার পড়া বাকি রয়েছে, যেহেতু সকাল থেকে পড়তে পারেনি, ওর সামনে এক্সাম রয়েছে। কিন্তু কিছু করার নেই, বেশি লেট করতে আর যাওয়া যায় না কারোর বাড়িতে। আর আজকে যে অনুষ্ঠানটা যাচ্ছি সেটা হচ্ছে চিলড্রেন্স ডে পার্টি। তো উৎসাহ সেখানে স্পেশালভাবে ইনভাইটেড, তো উৎসাহকে নিয়ে তো একটু আগে যেতেই হবে। আর এই গিফটটা কিন্তু মানে আমি যে কিনেছি, যে আমাদের ইনভাইট করেছে সুপর্ণার জন্যে। সুপর্ণার গতকাল বার্থডে ছিল, তো আমি তো মুখে উইশ করেছি। মেয়েটা সব সময় আমার পাশে সবভাবে থাকার চেষ্টা করে, এবং মেয়েটা ভীষণ ভালো মনের একটা মানুষ। তো ওর জন্যে আমি একটা খালি হাতে যাব। ও তো ছোট আমার থেকে, তো চিলড্রেন্স ডের গিফটটা ওরও পাওনা হতে পারে। তার জন্য একটা ছোট্ট মতো ওর জন্য একটা গিফট নিয়ে নিয়েছি। আর আমি উৎসাহ এখন বেরিয়ে পড়েছি মা মেয়ে। উৎসাহ দুপুরে জ্বরটা এসেছিলো ওষুধ খেতে, এখন জ্বরটা নেই। অবশ্য কালকেরও দুপুরবেলা জ্বর এসেছিলো, 102 জ্বর ছিল। সব জায়গায় আমরা 3 জন যাই, আজকের গৌতমবাবুর সাথে নেই। তো আজকে মা মেয়ে দুজনে যাচ্ছি, যেহেতু হচ্ছে মা মেয়েকে ইনভাইট করা হয়েছে। সুপর্ণার বাড়িতে আগে কখনো আসিনি, বাড়িটা ঠিক চিনে এসেছি, আমার বাড়ির থেকে একদমই কাছে। কিন্তু কোন ফ্ল্যাটে ওর মানে রুম সেটা আমি জানি না। অবশ্য ছাদ ডেকোরেশন হয়ে আছে ফুল দিয়ে না, সরি, বেলুন দিয়ে ছাদ ডেকোরেশন করা আছে। তো দেখা যাক, ফোন করেছি, দেখি নামুক, কেউ একজন তো নামবে নিচে। দেখো ছাদে বেলুন দেখতে পাচ্ছ তোমরা, হয়তো ওই বেলুন দেখা যাচ্ছে ছাদে। চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। আকাঙ্ক্ষা অলরেডি চলে এসেছে আমাদের নিতে। তো আকাঙ্ক্ষা হচ্ছে সুপর্ণার স্টুডেন্ট। ছোটোবেলায় আকাঙ্ক্ষা সুপর্ণার কাছে পড়তো। সুপর্ণা হচ্ছে টেগোর পার্কের সার্বজনীন টিচার। টেগোর পার্কের বেশিরভাগ বাচ্চার হাতেখড়ি হচ্ছে সুপর্ণার কাছে। সুপর্ণা একজন ফেমাস পার্সন টেগোর পার্কের, আর ওকে চেনে না এমন কেউ নেই। তা বলে কিন্তু আমিও স্টুডেন্ট নই, আমাকে ভালোবেসেও দিদি ডাকে, এবং সেই মর্যাদাটাও সবসময় আমাকে দেয়। তো চলো এবার ওপরের দিকে ওঠা যাক। সুপর্ণা রেডি হচ্ছে, আর অতিথি আপ্যায়ন করতে চলে এসেছে আমাদের ছোট্ট আকশিতা। আকশিতা হচ্ছে আকাঙ্ক্ষারই বোন, এখন প্রেজেন্ট সুপর্ণা স্টুডেন্ট। আর একটা ছোট্ট স্টুডেন্ট চলে এসেছে সুপর্ণার, সে হচ্ছে রুহি। একসময় আমিও আমাদের এরিয়ার একটা নামকরা স্কুলের টিচার ছিলাম, প্রচুর স্টুডেন্ট আমার বাড়িতে পড়তো। কিন্তু উৎসাহ হওয়ার পর আমার শারীরিক নানা রকম হেলথ ইস্যু শুরু হয়, তার ফলে আর কন্টিনিউ করতে পারিনি। এই চিলড্রেন্স ডে বলো আর টিচার্স ডে বলো, ভীষণ সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব ইয়াম্মি ছিল। এটা অঞ্জলির বন্ধু বানিয়েছে। অঞ্জলিকে তো তোমরা দেখেই নিয়েছো, অঞ্জলি আবার সুপর্ণার পুরনো স্টুডেন্ট। তোমাদের তো আগেই বললাম গতকাল সুপর্ণার জন্মদিন ছিল, আর আজ এই কচি কাচাদের নিয়ে এই সুন্দর একটা অনুষ্ঠান, তাতে আবার আমাকে ইনভাইট করেছে। আমি ভীষণ খুশি হয়েছি, বাচ্চাদের সাথে এত আনন্দ করেছি। আর এই সামনের পুচকাটাকে দেখো, আমাদের ছোট্ট রুহি একদম পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। পুরো কেকটা কখন কাটবে আর কখন খাবে, মাঝে মাঝে তো কেকের ক্রিমে হাত লাগিয়ে সেটা চেটেও খেয়ে নিচ্ছে। একটা আলাদাই মজা করছিল। এই দেখো, ক্রিম লাগিয়ে ঠিক চেটে চেটে ক্রিমটাকে খেয়ে নিচ্ছে। এই দেখছো, ভীষণ মিষ্টি একটা বাচ্চা, মনে হচ্ছিলো যেন ধরে ধরে চটকাই। তো রুহিকে তোমরা আগেও দেখেছো, রুহির অন্নপ্রাশনের ভিডিও আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম। চলো এবার সুপর্ণার কথায় আসা যাক। সুপর্ণার সাথে আমার বহু দিনের পরিচিতি, যেহেতু এক পাড়ায় বড় হওয়া, তো অনেক আগে থেকেই ওকে চিনি। বেশি পরিচিতিটা হয় যখন উৎসাহকে একদম ছোটোবেলা, যখন উৎসাহর 2.5 বছর বয়স, আমি একটা মন্টেসরি স্কুলে দিই। সেই স্কুলের টিচার হিসাবে সুপর্ণার সাথে আবার নতুন করে আমার পরিচিতি হয়। সুপর্ণা উৎসাহকে ভীষণ কেয়ার করতো, মানে আমার উৎসাহ সুপর্ণা ছাড়া তখন কিছুই বুঝতো না। এই মন্টেসরি স্কুলে উৎসাহ কিন্তু 1 বছরের জন্য পড়েছিল, কিন্তু সুপর্ণার সাথে আমাদের সম্পর্কটা রয়ে গেছে। কি সুন্দর একটা গিফট পেয়েছে সুপর্ণা, সেটা দেখালো। তো উৎসাহ কেক, চকলেট,
চিপস পেয়ে গেছে, খেতেও শুরু করে দিয়েছে। সুপর্ণার সাথে আমারও খুব ভালো একটা বন্ধুত্বর সম্পর্ক। দিদি বলে ঠিকই, আমি ওকে বোনের মতো দেখি ঠিকই, তাও বন্ধুত্ব সম্পর্কটা অনেক ভালো। তো আমিও বাদ যাইনি, আমাকেও কেক, চিপস, চকলেট সবটাই দিয়েছে। ফুল সাউন্ডে গান চলছিল, কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে। এখানে রুহি ম্যাডাম গান শুনছে, নাচ করছে, আবার খাবারটাকেও এনজয় করছে। সুপর্ণা হচ্ছে বাড়ির একমাত্র আর্নিং মেম্বার। মেয়েটা ভীষণ কষ্ট করে, একটা স্কুলে পড়ায়, সারাদিন টিউশন করে, তারপর নিজের শখ আহ্লাদ, মাকে দেখা, বাবাকে দেখা সবটাই করে। সবসময় না পয়সা থাকলে সবটা সম্ভব নয়, মনও থাকার দরকার। এত সুন্দর একটা আয়োজন স্টুডেন্ট এবং স্টুডেন্টদের মাদের নিয়ে, এটা কিন্তু চাইলেও সবাই করতে পারে না। এই সুপর্ণা এতক্ষণ পর বেচারা পাগল পাগল অবস্থা। এটা এত ভালো কি বলবো, সহজেই সবাইকে ভালোবেসে ফেলে, সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে, সবার সাথে ওর সুসম্পর্ক। এত ভালো কি করে হয় কেউ আমি তো জানিই না। আর ওদের ছাদ থেকে আমার নজরে ফর্টিসটাই এলো। হসপিটাল ছাড়া তো আমি কিছুই দেখতে পাই না, ওই দূরে ফর্টিস হসপিটাল, সেটাই আমার নজরে আসলো আর সেটাই তোমাদের দেখালাম। তো সব ঘরে তৈরি করা রান্না, ওই রুহির মা রান্না করেছে। এগ টেবিল ছিল, তারপর ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। টাটা বলে দাও, বাই বাই। এবার পালিয়েছে আর অস্থির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা, আসবো আসবো, তুমি আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ ঠিক আছে, চল টাটা, টাটা সবাইকে। হ্যাঁ, ঘড়িতে 11টা বাজে, তাই না বাবাই? 11টা বাজে। আজকের আর বিগ বস দেখা হয়নি আমার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমি আর উৎসাহ। এখানে তো কলকাতায় মোটামুটি বেশ ভালোই ঠান্ডার আমেজ চলে এসেছে। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার নাক আটকে যাচ্ছে। ওদের ওপেন ছাদের ওপর প্রোগ্রাম হচ্ছিলো তো, মাথায় আরও ওই হোসটা পড়েছে, আরও যেমন কেমন লাগে। আমার মেয়ে বলছে টুপি নিয়ে আসবে, কি বোকা বোকা কথা, নিজে তো মাথায় দিয়ে দিয়েছে জ্যাকেটের টুপিটা। জ্যাকেট না, এই গেঞ্জিটার ওপর টুপি ছিল, সেই টুপিটাই মাথায় দিয়েছে। এটা কত বছর পর বললি? এটা পুরো নতুন পরেই আছে। 10 একবার পড়েছিলিস? একবার কি অনেকবার পড়েছি। ও, আবার অনেক বছর পর এটা বের করে পড়েছে। মানে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি মা আর মেয়ে। খুব সুন্দর একটা সময় কাটালাম, সবার সাথে গল্প, সবার সাথে আনন্দ করলাম, বাচ্চাগুলো আনন্দ করলো দেখলাম। এখন তো আর ঘর থেকে বেরোনো হয় না, ছোটোখাটো প্রোগ্রামগুলোতে একটু মজা করি, নাহলে তো একদম বোরিং জীবন হয়ে যাবে না। এই ক্লাবের সামনে এই ফুলটা কুড়িয়ে পেয়েছে, এটা কানে গুঁজেছে। এখানে একটা কাঠগোলাপের গাছ আছে ক্লাবের সামনে, সেখান থেকে পেয়েছে ফুল, কানে গুঁজেছে আরেকজন। গৌতম তো পাপা আছে কিনা ক্লাবে দেখতো। পাড়ায় নতুন অতিথি, বেচারাকে দেখা যাচ্ছে না। রবিদার দোকানে শেল্টার নিয়েছে, কারণ এইখানে এই দানবগুলো ওকে হামলা করেছে। ওই 3টে দানব ওকে হামলা করেছে, বেচারা ভয়ে দেখো এখানে সিটিয়ে রয়েছে, পুরো কাঁপছে যথারীতি ভয়ের চোটে। কি অবস্থা, ভয় পাচ্ছে, বাড়ি এদিকে যেতেও পারছে না। তুই কোথা থেকে এসেছিস রে? সারদা পল্লী থেকে এসেছিস? যা তেরি, এক এরিয়া থেকে এক এরিয়া, তোকে আর ছাড়বে না। আর পুরো করুণ মুখ, বেচারা অন্য এরিয়া থেকে অন্য এরিয়া এসেছে, পাচ্ছেও না যেতে। এদিকে এরা ঘিরে ধরেছে, এই দানবটা দাঁড়িয়ে আছে। এ তো ওয়ান্টেড, এর মুখ চোখ দেখো, এ ওয়ান্টেড একদম। দেখছো আমাকে, দেখো কিভাবে পুরো ওয়ান্টেড, মানে পারলেই ওকে খেয়ে নেবে। আর ও বেচারা কি করবে বুঝতে পারছে না, এই ঘুরছে। যা, চলে যা, পালিয়ে যা, পালিয়ে যা, বাড়ি যা, নাহলে মেরে দেবে তোকে। আমরা ঘরে এসে দেখছি তো লোকনাথ বাবার মতো বসে আছে গো। এরম এক্সারসাইজটা কি করে পারো? মারাত্মক বসে আছো গৌতম, এর জন্য তুমি এত স্লিম ক্লিম। মারাত্মক। এটা কি বসার স্টাইল এটা? তুমি কোন আসনে আছো? নটওয়াল্লাল মিস্টার না, বলছো তুমি কোন আসনে রয়েছো? যোগাসন? মারাত্মক। রামদেব বাবা। এইদিকে জানালাটা বন্ধ করতে বলেছিলাম, বন্ধ করনি? হায় রে মশা, দেখবে এবার।
টেনে নিয়ে যাবে, তারপর বুঝে তেল লাগিয়ে দেবে। আর আরেকজন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, প্রতি বছরে 2 বার এই একই জায়গায় ব্যথা পায়, পা ফুলে যায়। আর এই বেল্টটা আমাকে দিয়েছিল ডাক্তার, এইটাই পায়ে লাগায়। এই পরশুদিন নতুন জুতো পরে, ক্রক্স পরে এই করেছে পা, এর এই পা আর ভালো হবে না। অনুষ্ঠানে কিছু ছবি নিয়ে ভিডিওটা এন্ড করছি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে। তো আজকের মতো আসলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।